পুলিশ ফাইল। একটু ধর, আমি এক্ষুনি যাবো আর আসবো। আমি সফলকে ডাকি। সফল, সফল, দীপালি, সফল, সফল, রান্নাঘরে আগুন লেগেছে। ওই দেখো, দীপালি, ওই দেখো। বালতি নাও, বালতি নিয়ে এসো, বালতি নাও। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। সফল, তুমি চলো, কি করবে না?
কেন যাবো কি করে দরজা খুলে? যাবো কি করে যাবো? পেশেন্টের অবস্থা কেমন আছে? এখন একটু ভালো, বেডের ব্যবস্থা করে দিন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা এমন কি দোষ করেছিল যে তাদেরকে এইভাবে পুড়িয়ে মারতে হলো? ঠিক বলেছো। আর যে এই কাজ করেছে না, দেখবে তার নরকেও ঠাঁই হবে না। ইস, এতগুলো বাচ্চাকে এইভাবে কেউ পুড়িয়ে মারে বলো তো? ছি ছি ছি। ডাক্তারবাবু, 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 রুগীদের কেমন দেখলেন ডাক্তারবাবু? দেখুন, আমরা খুব চেষ্টা করছি বাকিদের বাঁচাতে, কিন্তু ওনাদের শরীরের বেশিরভাগ অংশটাই পুড়ে গেছে, বুঝলেন? মানে আমরা দেখছি যত তাড়াতাড়ি আমরা রিকভারি করতে পারি। যারা মারা গেছে তো গিয়েছে, যারা বেঁচে আছে তাদের দিকে একটু দেখুন ডাক্তারবাবু। দেখুন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, মানে যত তাড়াতাড়ি সুস্থ করে যাওয়া যায়। আর শুনুন, আপনাদের মধ্যে একজন বা দুজন এখানে কিন্তু সব সময় থাকবেন। হ্যাঁ, যে কোনো সময় আপনাদের দরকার হতে পারে। ঠিক আছে, ঠিক আছে। আর সিস্টার, বলছি পেশেন্টের কন্ডিশনের স্ট্যাটাসটা কিন্তু থানায় রেগুলার জানাতে থাকবেন। হ্যাঁ, আমার সাথে থানার বড়বাবুর কথা হয়েছে, আর যে যে মেডিসিনগুলো দেওয়া হচ্ছে সেগুলো আলাদা করে নোট ডাউন করে রাখুন। ঠিক আছে? ডাক্তারবাবু আপনি তাড়াতাড়ি চলুন। ডাক্তারবাবু আপনি তাড়াতাড়ি চলুন। কি হয়েছে? বাবা বাবা কোথায় তো বাবা? কোথায়? ভ্যানের চল 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 চল। এত বড় সর্বনাশ কি করে করলো? বাচ্চাগুলোর কথা একবারও ভাবলো না। দেখুন, আমরা বুঝতে পারছি আপনাদের মনের অবস্থা, কিন্তু প্লিজ আপনারা কিছু বলুন, তবেই তো আমরা দোষীকে এবং এই জঘন্য অপরাধের কারণ মানুষের সামনে তুলে ধরতে পারবো। তার জন্য আপনাদের পরিবারের প্রত্যেকটা কথা আমাদের খুব জানা দরকার। প্লিজ আমাদের কিছু বলুন। আমার নাম প্রকাশ মণ্ডল। কই গো, বাইরে এসো। কি হয়েছে? ওই ওনাদের পরিচয় দাও। আমার নাম নমিতা মণ্ডল। আর আমাদের বড় ছেলে হচ্ছে তমাল, 12 বছর। ছোট ছেলে বিট্টু, ওর বয়স 5। আর একটি মেয়ে আছে, ওর নাম পূজা, 3 বছর বয়স। ব্যাপারটা কি? এত হাক ডাক কিসের? তমালকে দিয়ে আবার ডেকে পাঠালে কেন? এই তো, এই হচ্ছে আমার সেজ ভাই সুখেন আর ওর স্ত্রী নীলাঞ্জনা। হ্যাঁ দাদা, বলো কি হয়েছে? এই তো, পরিচয় দে। নমস্কার, আমি নন্দ মণ্ডল। নমস্কার, আমি সুপর্ণা মণ্ডল। তোর মেয়েরা কোথায়? দাদা ঘুমাচ্ছে। আচ্ছা, তাহলে ওদের নাম আর বসবো? হ্যাঁ, আমার বড় মেয়ে তনুশ্রী মণ্ডল, 4 বছর বয়স, আর ছোট মেয়ে শ্রেয়া, 2 বছর বয়স। আচ্ছা, আপনার মেজো ভাইয়ের নাম কি? ওর নাম হচ্ছে যতীন মণ্ডল, ও কাজের জন্য বাইরে থাকে। আপনার বাবা জলধর বাবু তো? হ্যাঁ, স্বর্গীয় জলধর মণ্ডল। এই হলো মণ্ডল পরিবার। গত 3রা ফেব্রুয়ারি রাতে এই পরিবারের 4 জন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে এই পরিবারের আরো 5 জন। এবারের কর্তা জলধর মণ্ডল রাজ্য পুলিশের এনভিএফ কর্মী। তার 4 ছেলে, প্রকাশ, যতীন, সুখেন, নন্দ। বাকি ছেলেরা স্বনির্ভর হলেও ছোট ছেলে নন্দ তেমন কোনো কাজ করত না, তাই জলধর বাবু ছোট ছেলের সঙ্গেই থাকতেন। তার চাকরির টাকায় তাদের চলে যাচ্ছিল। 8 বছর আগে জলধর বাবুর চাকরি থাকাকালীন উনি মারা যান। চল, আর দেরি করিস না, এবার নিয়ে চল শ্মশানে যাই।
এই সুখেন, এই সুখেন, আরে আরে এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস? আরে তোর কি জমির কাজ টাজ সব হয়ে গেল? একদম সমস্যা, আর বলো না। আজ একবার সকাল সকাল ডিউটিতে যেতে হবে। কেন? আরে বড় রাস্তায় কি এক পার্টির মিছিল বেরোবে, এবার ওই সেখানে গিয়ে এখন থেকে সব দাঁড়িয়ে থাকতে হবে, ওই লোকজন সরাতে হবে, বুঝেছো তো? আরে বাবা, ওটা তো তোর ডিউটি, সেটা তো পালন করতেই হবে। ডিউটি? এই দেখো, আমার না ওই কাজ একদম ভালো লাগে না, বুঝলে? কেন? বড় রাস্তায় দাঁড়িয়ে 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 ঝড় জল বৃষ্টি মাথায় করে নিয়ে শুধু লোক তাড়াও। হ্যাঁ, কবে যে হোমগার্ডে লোক নেবে কে জানে। এই সিভিক ভলেন্টিয়ার হয়ে না আমার মনে হয় সারা জীবন কাটাতে হবে, বুঝলি? শোন 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 শোন, আমি বলছি কি, তোর সেই বাবার চাকরিটার কি হলো? আরে ওই চাকরিটা তো তোর হবে না? হ্যাঁ, অ্যাপ্লাই তো করেছিলাম। হ্যাঁ, তা কি হলো? কিন্তু কবে কি হবে কে জানে। এই সমুদ্র, আমি এখন যাই গো। আচ্ছা। ওদিকে তাড়াতাড়ি না গেলে আবার বাবুদের মাথায় সব আগুন উঠে যাবে, বুঝলে? হ্যাঁ, হ্যাঁ। আমি চললাম। না না, তুই যা 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 যা। আসি গো। হ্যাঁ। এসো, বসো। তুমি একটু বসো, আমি তোমার জন্য একটু চা করে আনি। না না, আমার যেতে হবে না চা করতে। হ্যাঁ, বলে শুনলাম কি শ্বশুরমশাইয়ের চাকরিটা জামাই পেয়েছে। যাক, এতদিনে জামাইয়ের একটা হিললে হলো। না মা, সেরকম কিছু নয়। শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন তখন উনি আমাদের সবভাবে সাহায্য করতেন, আর এখন তো চাকরিটা পাওয়ার পর কোনো অসুবিধাই নেই। তুমি বসো, আমি না তোমার জন্য একটু শরবত করে আনি। নন্দ, হ্যাঁ নন্দ, নন্দ, আরে কি হচ্ছে শেষদা? এটা কি হলো? কি হলো মানে? নাকামি হচ্ছে? বাবার চাকরিটা তুই নিলি কেন? বাবার চাকরি আমি নিলাম মানে? আমাকে দেওয়া হয়েছে তাই আমি পেয়েছি। তোকে দেওয়া হয়েছে? সব তোর কারসাজি। আবার বলছে দেওয়া হয়েছে। দেখ শেষদা, এতে আমার কোনো কারসাজি নেই। তাছাড়া তুই তো সিভিক ভলেন্টিয়ার আর আমি তো বেকার ছিলাম। তাছাড়া বাবার চাকরি আমি পেয়েছি বলে তোর এত অসুবিধা হচ্ছে? এই ওসব না আমাকে বোঝাতে আসিস না। আমি এখন খুব ভালোভাবে বুঝতে পারছি যে বাবাকে কেন তোর কাছে রেখেছিলি। ওই চাকরিটার জন্য বাবাকে তোর কাছে রেখেছিলি। তুই খুব ভালোভাবে জানতিস বাবাকে ভালোভাবে সেবা করলে, যত্ন করলে শেষ বয়সে চাকরিটা তোর নামে করে নিতে পারবি। হ্যাঁ, এই শেষ বয়সে ওই জন্যে বাবার জন্য তোর এত পিলি দুধলে উঠেছিল। হ্যাঁ দেখ শেষদা, ভুলভাল কথা বলা বন্ধ কর। বাবা আমার কাছে থাকতে পছন্দ করতো, তাই বাবা আমার কাছে ছিল। ওই চাকরি পাওয়ার জন্য বাবা কিন্তু আমি রাখিনি। তোর মানসিকতা এরকম, তাই তুই এরকম ভুলভাল কথা বলছিস। আরে হ্যাঁ, তোর মানসিকতা আমার জানা আছে। মানসিকতা দেখাচ্ছে, মানসিকতা। এতগুলো ভাই থাকতে চাকরিটা নিজের নামে করে আবার মানসিকতা। নিজে একটা স্বার্থপর অমানুষ। দাদা, তুই কিন্তু ভুলভাল কথা বলছিস। তোর মুখে যা আসছে বলে তাই নয় যে তুই যা বলবি আমি তাই শুনবো। আমি কিন্তু তোর সব কথা মেনে নেবো না। এই কি করবি? হ্যাঁ, কি করবি? আমি 100 বার বলবো, 1000 বার বলবো, তুই একটা স্বার্থপর ছোট লোক অমানুষ। এই চুপ কর দাদা, চুপ কর তুই। না না, আমি চুপ করবো না। কি করবি? হ্যাঁ, নিজে বাবার চাকরিটা হাতে নিয়ে এখন চুপ কর। এই কি করবি? হ্যাঁ, মারবি? মার না, মেরে দেখ না, ওই হাত আমি ভেঙে দেবো। বাড়াবাড়ি করবি না দাদা, বাড়াবাড়ি করবি না বলে। এই ওই মুখে না দাদা বললে মুখ আমি তোর ভেঙে দেবো। কিছু বলে বলে না, যা খুশি তাই বল তুই। সাহস তুই আমার মারলি? কি শুরু করছিস তোরা? কি শুরু করছিস? এই সুখেন, এই তুই না বড় মারতে যাচ্ছিস, ওর সাথে মারামারি করছিস? হ্যাঁ, ও এখন যত তো সামার হয়ে গেল। এখন ওরা সালিসি করতে এসেছো? কই যখন বড়কে ডিঙিয়ে বাবার চাকরিটা অনিল কখন তো কিছু বলতে আসুনি? হ্যাঁ, এখন ছোট, হ্যাঁ, ছোট ভাইয়ের উপর খুব পিরিত তোমার, খুব জ্বালা উঠছে। হ্যাঁ, ছোট ভাই কিছু বলিস না। হ্যাঁ, আমিও তো বাবার চাকরির জন্য অ্যাপ্লাইটা করেছিলাম। হ্যাঁ, তখন তো বড় হিসাবে আমাকে পাওয়ার কথা ছিল। তখন যখন ওপেরা কোথায় ছিলে তখন? চুপ করেছিলে কেন? বড় উত্তর দাও। তখন তাহলে চুপ করেছিলে? মাথা গরম করবি না। এই শোন, তুই তো একটা কাজ করিস, সিভিক ভলেন্টিয়ার চাকরিটা তোর আছে, ও তো কিছু করে না, বেকার। তাছাড়া অফিস থেকে ওকে যোগ্য মনে করছে বলে ওকে কাজটা দিয়েছে। দেখো তাতে ঝামেলার কি আছে? একদম চুপ করে থাকো, একদম ছোট ভাইয়ের মতো কথা বলতে আসবে না। আমি খুব বুঝতে পেরেছি। হ্যাঁ, যত পিড়ি তোর প্রতি। নন্দ, 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 এই যাও যাও যাও, ঘরে বসে থাকো, একদম সালিসি করবে না। তোরা সবাই সমান। হ্যাঁ, এই কি বললি? এই শোন, ঠিক বলেছি আমি। এই কিছু ঠিক বলিসনি।
হ্যাঁ তোরা সবসময় ঝগড়া অশান্তি করবি আর পাড়ার লোকের কাছে আমাদের মাথায় যাবে হ্যাঁ আর আমি ঘরে বসে থাকবো এসব চলবে না এই বাড়িতে। একদম গরম নেবে না, একদম আমাকে গরম নেবে না, খুব ভালো হবে না বলে দিচ্ছি। হ্যাঁ ছোট ভাইয়েরা জ্ঞান দিতে এসেছে, এই জ্ঞান আমাকে না দিয়ে না তোমার এই সব জ্ঞান এই ছোট ভাইকে না, ছোট ভাইকে জ্ঞান দাতা হয়েছে। এই দাদা যাও যাও ঘরে বসে বৌদির সাথে জ্ঞান মারো। পর্দা, হ্যাঁ পর্দা দেখাচ্ছে পর্দা। কি গো নিমাইদা, ডিউটি হয়ে গেল? হ্যাঁ। আচ্ছা ওঠো না সাইকেল, আমি পৌঁছে দিচ্ছি। না না, এই তুই এসে গেছি, আমি এটুকু রাস্তা হেঁটেই চলে যাব। আচ্ছা আচ্ছা। এই শোন শোন শোন, কালকে তোদের বাড়িতে এত চিৎকার চাঁদে শুনছিলাম কেন? তোদের বাড়িতে কিছু হয়েছে নাকি? আর বলো না দাদা, এই বাবার চাকরির নন্দ কেন পেয়েছে, সুখেন কেন পায়নি, এই নিয়ে দু ভাইয়ের ঝামেলা। তা আমি তো গোড়ায় ছিলাম না, জমিতে ছিলাম। তা তোমার বৌমা সব শুনে আমার বাড়ি ডেকে নিয়ে যায়। বাড়ি গিয়ে দেখি ঝগড়ায় ঝাঁটি দু ভাইয়ের হাতাহাতি শুরু হয়ে গেছে। তা আমি থামিয়েছি বলে সুখেন তো আমায় যা নয় তাই শোনালো। আমি নাকি সবসময় ওই ছোট ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলি, বলো কি করবি বল, এখনকার দিনকালই এইরকম বুঝলি। তুই তাদের ঝামেলা মেটাতে গেলি, তুই খারাপ হয়ে গেলি। তা কি করবো বলো, দু ভাইয়ের ঝামেলা হচ্ছে যেন ওই ঘরে চুপ করে বসে থাকা যায়? তাহলে তুই এক কাজ কর, এরপর থেকে ওদের মধ্যে ঝামেলা হলে তুই আর মিটমাট করতে যাবি না। তুই গ্রামের লোকজন ডেকে সালিশির ওপর দায়িত্ব দিবি, বুঝলি? তাহলে তোকে আর কেউ কিছু বলতে পারবে না। এটা তুমি ভালো বুদ্ধি দিয়েছো দাদা। এত বাসন মাজতে মাজতে জান কয়লা হয়ে গেল। একা হাতে কি আর এত কিছু করা যায়? এতটা রাত হয়ে গেল, সকালবেলা উঠে আবার রান্না বসাতে হবে। বলছি, তুমি কালকে সকালে কখন বেরোবে গো? কি গো, কি ভাবছো? কই কিছু না তো, কিছু না। কিছু না বললেই হবে? ঠিক বুঝতে পেরেছি, আবার ওই বাবার চাকরি নিয়ে ভাবছো তো? ছাড়ো না, তোমার তো সিভিক ভলেন্টিয়ারি চাকরিটা আছে নাকি? সংসারটা তো আমাদের চলছে। আর তাছাড়াও যখন চাকরিটা পেয়েই গেছে, তুমি আর কিছু করতেও পারবে না। না ছাড়বো না, ওই চাকরি আমার পাওয়ার কথা ছিল, কারসাজি করেও হাতিয়ে নিয়েছে। আমি কিছুতেই ছাড়বো না। ও সবাইকে হাত করেছে, এমনকি পর্দাকেও। আর শোনো, তুমি না নন্দর হয়ে একদম ওকালতি করবে না, তাহলে কিন্তু তোমার কপালেও দুঃখ আছে বলে দিলাম। হ্যাঁ সেটা তো বোঝা উচিত ছিল। আর তুমি সবসময় একই কথা কেন বলো তো? তোমার বউ তো ময়লা আমার পাঁচিলের সামনে রাখে। তা পাঁচিলটা আমার জায়গায় করেছিস, সেটা তোর খেয়াল ছিল না? সে ময়লা তো আমার জায়গাতে রেখেছে। আরে তুমি তো এই আগেও বলেছে কথা, আমি তোমাদের প্রমাণ দিয়েছি পাঁচিলটা আমার জায়গা, তুমি খালি বলো তোমার জায়গা। কি তোর জায়গা তখন তুই করে যাচ্ছিস? মাপযোগ করেছিস তুই? মাপযোগ তুমি করো, তোমাদের টাকা বেশি লাগে তুমি মাপযোগ করো। আমি কি জন্য করতে যাবো? পাঁচিল আমি করি। নীলু, তুই করেছিস? হ্যাঁ আমি করি। আমরা বাড়ি ছিল না। নীলু কোথায় গেল? আমি বলছি কালকে থেকে বলা তুমি পুকুর পাড়ে ফেলবে, আমরা কেন ফেলবো না? তুই তোর পাঁচিল থেকে চলে যা। হ্যাঁ আমার বাড়ি এত বেশ করেছে, ময়লা ফেলেছে। আজকে ফেলেছে, এরপর রোজ ফেলবে, রোজ। মানে? হ্যাঁ তোমার যা মনে হবে তুমি তাই করবে? হ্যাঁ করবো। এই শোনো, তোমার বউকে বলো ময়লা ঝাঁটিয়ে অন্য জায়গায় ফেলতে, আমার পাঁচিলের গায়ে যাও না ফেলে। আবার বলেছি বলে বেশ করেছি। এই পাঁচিলটা আমার জায়গায়, সেখানে আমি ময়লা ফেলি, থুতু ফেলি, নোংরা ফেলি, সেটা আমার ব্যাপার। এই শোনো, একদম ভুলভাল কথা বলবে না, একদম ভুলভাল কথা বলবে না। তোমরা নোংরা পরিবেশে থাকতে পারো, কিন্তু আমি থাকতে পারি না। তোমার বউকে বলো ময়লা অন্য জায়গায় ফেলতে, পুকুর পাড়ে, আমার পাঁচিলের গায়ে যাও না। এই তোর পাঁচিল এখান থেকে সরিয়ে নে তোর পাঁচিল। কি পাঁচিল কি শুকনো জামা কাপড় নাকি, হ্যাঁ, যে যখন চাবি তুমি অন্য জায়গায় সরাবে? পাগল। এই নন্দ, আমি ওসব কিছু না, আমি ওসব অত শত কিছু বুঝি না। তুই পাঁচিল এখান থেকে সরিয়ে নিয়ে তারপরে আমার সঙ্গে কথা বল। এই শোনো, পাঁচিল ওইভাবে সরানো যায় না। তোমার যদি মনে হয় তুমি মাপযোগ করে দেখো, পাঁচিল আমার জায়গাতে ছিল, আমার জায়গা থাকবে। এই শোন, এই তুই জোর করে আমার জায়গায় পাঁচিল তুলেছিস, আর জায়গা মাপবো আমি? মাপতেই তুই মাপবি। আমি তো কথা আগে বলিনি, তো তুমি তুলেছো। আর তোমার যদি মাপযোগ করার পয়সা না থাকে, তাহলে আমার সাথে ঝগড়া করতে কেন আসছো? যাও না, বাড়ি যাও না। এই নন্দ,
তুই পাঁচিল সরিয়ে নে, আর কোনো কথা হবে না। পাঁচিল এভাবে সরানো যায় না। ঠিক আছে, আর যা খুশি আমি তাই করবো। এই তুমি কি করবে? কি করবে তুমি? কি করবো? তোর এই পাঁচিল আমি ভেঙে গুড়িয়ে দেবো। হ্যাঁ, তোমার কত ক্ষমতা, ওই পাঁচিলে একবার হাত দিয়ে দেখো। হাত দিয়ে দেখবো? তুই দেখতে চাস তাই তো? দেখতে চাস তো? হ্যাঁ, ঠিক আছে, সব আমি চালিয়ে দেবো, সব চালিয়ে দেবো। আমার ওই ভাই ভাবে চালাকি দ্বারা সবকিছু আত্মসাৎ করবে, সবকিছু হাতিয়ে নেবে। অত ভালো চাকরি কিনা ও ছিনিয়ে নিল। হ্যাঁ, কিনা আমি সিভিক ভলান্টিয়ারের চাকরি করি। হ্যাঁ, তুমি জানো আর এই কাজে সব থেকে বেশি ইন্ধন জোগাচ্ছে কে? কে? আমার ওই বড়দা। হ্যাঁ, আমার বড়দা। আমি সেই রকমই শুনলাম। গতদিন নাকি তোদের বাড়ি ঝামেলার জন্য তোর ছোট ভাইয়ের হয়ে তোর দাদা গিয়েছিল তোর সঙ্গে লড়াই করতে। হ্যাঁ, ওই দুটোতে মিলে এখন জুটি বেঁধেছে, জুটি। হ্যাঁ, আমিও ছাড়বো না। এই শোনো সমুদ্রা, হ্যাঁ, তুমি কিছুতেই ছাড়বে না। ওই পাঁচিল তুমি ভাঙিয়েই তবে ছাড়বে। হ্যাঁ, আরে হ্যাঁ, আমার জায়গায় পাঁচিল তোর আমি দাঁড়িয়ে দেখবো? তুই কি সেটা ভেবেছিস? সেইটি আমি হতে দেবো না। আর তবে শোন, তুইও কিন্তু একদম ছেড়ে কথা বলবি না, তোকে বলে দিলাম। আরে না, একদম ছেড়ে দিবি না। আরে না, মাথা খারাপ নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমার এত বড় ক্ষতি করলো, এত সর্বনাশ করলো আমার, আর আমি ওকে ছেড়ে দেবো না? কখনো হবে না সেটা, কখনো না। তুমি কেন এরকম করছো বলো তো? ও তো তোমার ভাই নাকি? আর তাছাড়া তুমি তো একটা চাকরি করছো, ও তো কোনো চাকরিই করছিল না। বাবার চাকরিটা পাওয়ার পর আমাদের তবু ঠিকঠাকভাবে চলে যাচ্ছে, নাহলে বাবা মারা যাওয়ার পর যে কি হতো। দেখো, এভাবে ঝগড়া ঝামেলা করলে না পাড়ার লোকেরা আমাদের উপর হাসে, মজা করে। আর তাছাড়া আমারও ভালো লাগে না। কথায় কথায় এভাবে ঝগড়া করা তোমরা বন্ধ করো, এতে আমাদের সবার মান সম্মান যাচ্ছে। এসব কথা আমাকে না বুঝিয়ে তোমার ওই বরকে ভালো করে বোঝাও, ওর মানসিকতাটা একটু পরিবর্তন করতে বলো। আচ্ছা, আমি যখন এই চাকরিটার আবেদন করলাম, ও তো না করলেই পারতো। আর তাছাড়া চাকরিটা আমি পেলে আমি কি ওর জন্য কোনো ব্যবস্থা করতাম না? তুমি কত ভালো করে কথা বলো, কত সুন্দরভাবে। কি হলো? চল ঘরে চলো, রাখো ঘরে চলো। কি কথা হচ্ছিল? তোমার কি দরকার ছিল সেই চাষের কথা গুজুর গুজুর করার? এরকম বলছো কেন? ও কথা বলছিল তাই বলছিলাম, আর তাছাড়া তোমাকে নিয়েই তো কথা হচ্ছিল। ও, আমায় নিয়ে কথা হচ্ছিল? ভালো, বেশ ভালো। না না, তুমি যেরাম ভাবছো সেরাম নয়। কেউ আমাকে প্রশ্ন করলে আমি তার উত্তর দেব না? না, দেবে না। তুমি দেখতে পাও না যে বাবার চাকরিটা আমি পেয়েছি বলে ও আমার কতটা হিংসা করে, সবসময় পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। তাছাড়া ও তো আমার ক্ষতি চায়। তুমি ওর সাথে কথা বলো কিভাবে? তোমার ঘেন্না করে না? এই জন্যই লোকে এত উল্টো পাল্টা কথা বলে। তুমি লোকের কথা শুনছো? শুনছি না, কিন্তু তুমি এমন কোনো কাজ করো না যাতে আমি লোকের কথা শুনতে বাধ্য হই। আর শোনো, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, আর যদি দ্বিতীয়বার আমি সেই তার সঙ্গে তোমার কথা বলতে দেখি না, তাহলে তোমার একদিন কি আমার একদিন, মনে থাকে জানো। তুমি তো চেনো ওদের, কি দরকার ছিল তোমার? হ্যাঁ, ওদের সাথে এরকম ঝামেলা করার কি দরকার ছিল? আমি কিছুতেই ছাড়বো না। হ্যাঁ, আমার পাওয়া চাকরিটা ও হাতিয়ে নিয়েছে, আমি কেন ওকে কোনো সুবিধা নিতে দেবো? আরে বাবা, ও চাকরিটা তো পেয়ে গেছে, তুমি কি ওকে আটকাতে পারবে নাকি? আমার সাথে এত বড় বেইমানি করলো, আমার ওকে সহ্যই হয় না। হ্যাঁ, নন্দকে তো তোমার সহ্য হয় না, কিন্তু ওর বউয়ের সাথে কথা বলতে গেলে তো খুব ভালো লাগে। তুমিও শুরু করলে। ওর বউর সাথে আমার কথা বলতে ভালোই লাগে না। নেহা তো আমার সাথে কথা বলে, তাই বলি। হ্যাঁ হ্যাঁ, সে তো ঝগড়ার সময় দেখতেই পেলাম। নিজেকে ভালো প্রমাণ করার জন্য আমার সাথে পর্যন্ত মারামারি করলো। আরে বাবা, আমি তো ছাড়াতে যাচ্ছিলাম, নেহা তো ওই হারামজাদাটা এসে আমায় ধরে ফেললো, তাই। আচ্ছা নীলু, তুমি একটা ব্যাপার লক্ষ্য করেছো? আমাদের মারামারির সময় ওই পাড়ার লোকজন আমাদের ছাড়ালো, দাদা আর বৌদি চুপচাপ দাঁড়িয়ে মজা দেখছিল। হ্যাঁ, দাঁড়িয়ে ছিল তো। আর দেখবে না কেন? তোমাকে আমাকে তো ওদের সহ্যই হয় না। ওরা তো এখন নন্দর দলে, আমরা মার খেলে ওদের আনন্দই হয়। থাক, তোমাকে আর ঝামেলা করতে হবে না। এমনিতেই তোমাদের ঝামেলার জন্য
ওই সালিশি সবাই সবার সামনে আমাকে অপমানিত হতে হয়েছে, আবার আবার কালকে গিয়েও আমাকে অপমানিত হতে হবে। কাল যদি আবার সালিশি সবাইকে অপমানিত হতে হয় না, তাহলে ওদেরকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এই কতবার তোদের জন্য সালিশি সভা ডাকতে হবে? প্রতিদিন ঝগড়া করবি আর আমাদের এখানে ডেকে বসবি। আমি কোনো কাজকর্ম নেই, হ্যাঁ? সারাদিন তোদের পেছনে আমরা বসে থাকবো। কতবার তোদের মীমাংসা ডাকতে হবে বল? আমরা তো সালিশি সভায় আসতে চাইনি, নিমাইদা বললো তাই। ও, নিমাইদা বললো তাই? তোরা দুই ভাই মিলে চাকরি নিয়ে ঝগড়া ঝামেলা করবি, আবার এই আমাদের পাড়াতে কাউকে ঘুমোতেও দিবি না। নিমাইদা বলে খুব অন্যায় করেছি, পাড়াতে কাউকে শান্তি থাকতে দিল মনে। নন্দর পক্ষ নিয়েই সবাই কথা বলে, আর তাতে আরো বেশি রাগে ফুঁসতে থাকে সুখেন। আর তারপর না না, এই অপমান কিছুতেই সহ্য করা যায় না, কিছু একটা করতে হবে। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। কি করবি তাহলে? ভাবছি কি করা যায়, কিছু তো একটা করতেই হবে। শুনলাম সালিশি সভায় তোকে ডেকে খুব অপমান করা হয়েছে। আমি থাকলে সব সহ্য হতো না, তাই তো আমি যাইনি। একটা লোকও আমার পক্ষ নেয়নি। কেউ বুঝলো না আমার জ্বালাটা কি, পাওয়া চাকরি হাতছাড়া হওয়ার কষ্টটা কোথায়। কেন আমি ঝামেলা করি, আর ওদের কি বলবো? আমার নিজের রক্তের সম্পর্ক, আমার বড়দা, সেই তো বুঝলো না। আহা সুখেন, তুই তো খুব ভালো করে জানিস তোর বড়দা নন্দর পক্ষে, সে কি করে বুঝবে তোর কষ্ট? জানি সব জানি। দুটোতে এখন খুব পীড়িত হয়েছে। ওই পীড়িত আমি ভাঙবো। পীড়িত ভাঙার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। অভিমানদা শোনো। হ্যাঁ বল। বলছি সন্ধ্যেবেলা এসে তুমি 600 টাকাটা নিয়ে যাও তো। তোর আজকে ডিউটি নেই? না গো, আজ আমার ছুটি আছে। তুমি সন্ধ্যেবেলা টাকাটা নিয়ে যাও। ঠিক আছে, আসবো। আচ্ছা ঠিক আছে। তোমায় আর ভাত দেবো? না না, আমার লাগবে না, পেট ভরে গেছে। কি গো, মেয়েগুলো ঘুমিয়েছে? ছোটটা তো আগেই ঘুমিয়ে পড়েছিল, আর বড়টা মনে হয় ঘুমিয়ে পড়েছে। এতক্ষণ ধরে যখন সারা শব্দ পাওয়া যাচ্ছে না, মনে হয় ঘুমিয়ে পড়েছে। বলছি আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না। ঠিক আছে, জোর করো না, ছেড়ে দাও, না পারলে ছেড়ে দাও। আমি উঠছি। হ্যাঁ, বালতিতে জল রাখা আছে, হাত ধুয়ে না। কি গো, গামছা কোথায়? ও, তুমি শাড়িটাতে হাত মোছো, কোনো অসুবিধা নেই, ওতে হাত মোছো। শোনো, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি সব গুছিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। মারামারি করবি না বলে। ওই মুখে না দাদা বললে মুখ আমি তোর ভেঙে দেবো। কিছু বলবে না। ওখানে ওপর মহল থেকে তোর ভাইকে উপযুক্ত মনে করেছে বলেই তো চাকরিটা দিয়েছে নাকি? তাতে তোর এমন জ্বালা ধরছে কেন?
চাকরিটা ওই নিল। তো ও বলছে, আমার জামাই বললো যে কি আমি খেটে নিলাম, তোরা খেটে নিতে পারলি না কেউ। ওটাই স্যার এটা নিয়ে কার সাথে রাগারাগি ছিল? ওই মাখনের সঙ্গে। দেখলেন তো, শুধুমাত্র নিজের পরিবারকে নিয়ে সুখে থাকার জন্য মৃত বাবার চাকরি না পাওয়ার হিংসায় জ্বালিয়ে দিল তার দুই ভাইয়ের পরিবারকে। রক্তের সম্পর্কের কি এটাই মূল্য? মানুষ এতটা প্রতিহিংসা পরায়ণ হয়ে যাচ্ছে যে রক্তের সম্পর্ক সাময়িক সুখের থেকে ছোট হয়ে যাচ্ছে। যে বিষয়টা প্রশাসনের দ্বারস্থ হলে খুব সহজেই মিটে যেত, সেই পথে না গিয়ে অপরাধের পথে পা বাড়ালো। আমার জামাই তো বাড়িতে থাকে না, ডিউটিতে থাকে। তো ডিউটি থেকে ওই প্রত্যেক দিন রাত্রে ডিউটি ওর। তো কালকে রাত্রে বাড়িতে ছিল। বাড়িতে ওই যখন গেল কি দেখেছে হয়তো যে বাড়িতে আছে আজকে, তখন দেখার পরে রাত 3টার সময় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল। বাইরে থেকে কি শিকল? হ্যাঁ, বাইরে থেকে শিকল লাগিয়ে দিয়েছিল। হাসপাতালে চিকিৎসা চলাকালীন আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6। তাদের মধ্যে অনেক শিশুরাও ছিল, যাদের এতটুকুও বোঝার ক্ষমতা হয়নি যে কোন প্রতিহিংসার আগুন তাদেরকে গ্রাস করলো। কি দোষ ছিল তাদের? এভাবে পুড়িয়ে মারার কি সত্যি কোনো দরকার ছিল? তাই বলি, সম্পত্তির ভাগ হোক বা অন্যান্য কিছু, ভাইদের সঙ্গে বা অন্যান্য কারোর সঙ্গে বিবাদে না গিয়ে প্রশাসনের সাহায্যে সমস্যাটাকে মিটিয়ে নিন। এতে আপনার ও আপনার পরিবারের শান্তি ফিরে আসবে। আমরা চাই আপনারা সদা সর্বদা সুখে শান্তিতে থাকুন। সেজন্যই বিভিন্ন পর্বের মাধ্যমে আপনাদেরকে সতর্ক করি, সাবধান করি। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন। আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।